এই লোকটার কাছে শহরের সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির অবৈধ কারবারের প্রমাণ রয়েছে। সে এতটাই চালাক যে আজ পর্যন্ত কেউই কখনো তার চেহারা দেখতে পারেনি। কিন্তু এই সব কিছুর মাঝেই যখন সে একটা মেয়েকে বাঁচাতে যায় তখন সবটাই উলটপালট হয়ে যায়। এত সতর্ক থাকার পরেও শেষ পর্যন্ত তাকে প্রতারণার শিকার হতে হয়। গাইস, মানুষের যে কি পরিমাণ ধুরন্তর বুদ্ধি আছে সেটা তোমরা আজকের মুভির গল্পটা দেখলে ভালো করে বুঝতে পারবে। গল্পের শুরুতে আমরা হফম্যান নামের এক লোককে দেখতে পাই। তার হাতে একটি ফাইল আছে আর দেখে মনে হচ্ছে সে কোনো একটা বিষয় নিয়ে প্রচন্ড ভয় পেয়ে আছে। ঠিক এই অবস্থাতেই সে একটি রেস্টুরেন্টে ঢুকে বসে। কিছুক্ষণ পর সেখানে আরেকজন লোক আসে যে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও। সে এসে হফম্যানের সামনে বসে বলে যে আমি তোমাকে চিনি না। তখন হফম্যান বলে কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি, এই যে সেই ফাইল। তবে একটা কথা মনে রাখবে, এর আরেকটা কপি আমার রিপ্রেজেন্টেটিভের কাছে আছে। যদি আমার বা আমার পরিবারের কারো সঙ্গে ভবিষ্যতে কিছু ঘটে তাহলে কিন্তু এই ফাইল সরাসরি আইনের লোকেদের কাছে চলে যাবে। তাই যেটা করবা ভেবে চিন্তে করো। এই কথা শুনে স্ত্রীও তখন বলে এসব নিয়ে চিন্তা করো না, আর সে ফাইলটা নিয়ে নেয়। এরপর তারা দুজন একসাথে একটা ছবি তোলে এবং সিও সেখান থেকে চলে যায়। ওই সিও চলে যাওয়ার কিছুক্ষণ পর হফম্যানও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তখন দেখা যায় সেখানে আরেকজন লোক ছিল, তার নাম অ্যাশ। অ্যাশ হফম্যানকে ফলো করতে থাকে এবং তাকে নির্দেশ দেয় কোন পথে বের হলে সে নিরাপদে যেতে পারবে। কিছুক্ষণ পর হফম্যান নিরাপদে সেখান থেকে বেরিয়ে যায়। তখন বোঝা যায় যে অ্যাশই আসলে তার রিপ্রেজেন্টেটিভ এবং সেই তাকে সাহায্য করছিল। বড় ফাইলের কপিটাও সম্ভবত অ্যাশের কাছেই আছে। হফম্যান বাড়িতে গিয়ে অ্যাশকে একটি মেসেজ পাঠায়। সেই মেসেজ থেকে বোঝা যায় যে সে অ্যাশকে তার অংশের টাকা দিয়ে দিয়েছে এবং তাদের ডিল শেষ হয়ে গেছে। অ্যাশ তখন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফাইলটি বের করে একটি লকারে রেখে দেয়। পরের দিন সকালে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একা একাই কোথাও একটা যাচ্ছে। ওই সময় ডসন নামের একজন লোক তাকে ফলো করছিল। কিছুক্ষণ পর সারা একজন অ্যাটর্নির কাছে যায় এবং তাকে পুরো ঘটনা বলে। সারা বলে আমি আগে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতাম। সেখানে আমরা একটা ঔষধ তৈরি করি যা সত্যি বিপ্লব ঘটাতে পারত। কিন্তু কিছুদিন পর আমি জানতে পারি এই ঔষধ থেকে ফুড অ্যালার্জি হতে পারে। তারপর সে সেই রিপোর্ট নিয়ে তার সিনিয়রের কাছে যায়, কিন্তু সিনিয়র রিপোর্ট দেখে সেটাকে পরিবর্তন করে দেয়। রিপোর্টে যেসব সমস্যা ছিল সেগুলোকে লুকিয়ে ফেলে এবং বলে সব ঠিক আছে, এত চিন্তা করার দরকার নেই। সারা তখন বুঝতে পারে না তারা এমন কেন করছে, কারণ এতে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। আর কোম্পানির লোকজনও তখন বুঝতে পারে যে সারা এই বিষয়টা নিয়ে কথা বলবে। তাই প্রথমে তারা সারাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেয় এবং 2 মাস পর তাকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু তাতেও তাদের মন ভরে না। এরপর তারা তাকে হয়রানি করতে শুরু করে। সারা আরো বলে যে এখন আমার মনে হচ্ছে বিষয়টা আমার জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা জানে যে আমি ওই রিপোর্টের একটা কপি নিজের কাছে রেখে দিয়েছি। আমি এসব নিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি। দিন রাত কেউ না কেউ আমাকে ফলো করছে। আমি কোম্পানির সঙ্গে কথা বলে ফাইলটা ফেরত দিতে চাই, কিন্তু আমি চাই আমার জীবনের নিরাপত্তাও নিশ্চিত হোক, কারণ তাদের উপর আমার আর কোনো বিশ্বাস নেই। আমার মনে হয় আমি ফাইল দিলেও তারা আমাকে মেরে ফেলবে। অ্যাটর্নি সব কথা শুনে একটি নাম্বার লিখে দেয় এবং বলে এই লোকেরা তোমাকে সাহায্য করতে পারে, তারা তোমার কথা শুনবে। আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো না, আর এই নাম্বারের পেছনে কারা আছে তাও জানি না, তবে এতটুকু জানি যে তারা তোমার কাজ করে দিতে পারবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সে দেখে তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এতে তো সে আরো ভয় পেয়ে যায়। তাই তখন সে সেই নাম্বারে কল করে যেটা অ্যাটর্নি তাকে দিয়েছিল। এই লোকদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। তারা বলে তোমার পরিস্থিতি ভয়েস মেইলে বলো, যদি মনে হয় আমরা সাহায্য করতে পারবো তাহলে আমরা তোমার সঙ্গে যোগাযোগ করব। সারা তখন তাই করে। অন্যদিকে আমরা দেখি অ্যাশ একটি থেরাপি সেশনে আছে। সেশন শেষ হওয়ার পর সে সরাসরি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে সারার ভয়েস মেইলটা শোনে। পুরো বিষয়টা শোনার পর সে সারার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। তার প্রোফাইল এবং সোশ্যাল মিডিয়াও দেখে। সবকিছু যাচাই করার পর অ্যাশ সিদ্ধান্ত নেয় যে সে সারাকে সাহায্য করবে। পরের দিন সে সারাকে একটি মেসেজ পাঠায়, তবে সে একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে যেটা সচরাচর দেখা যায় না। এটা হলো রিলে কমিউনিকেশন ডিভাইস। এই ডিভাইসটি মূলত বধির, মানে যারা কানে শুনতে পায় না, ওই সব মানুষদের সঙ্গে যোগাযোগ করার জন্য তৈরি করা হয়েছে। এখন সারার কাছে যে মেসেজগুলো যাচ্ছে সেগুলো লেখা আকারে যাচ্ছে, যাতে কেউ সহজে তাদের ট্র্যাক করতে না পারে। সারা যা বলে সেটা টাইপ করে আবার অ্যাশের কাছে পাঠানো হয়, আর অ্যাশ যা বলে সেটিও লিখে সারার কাছে পৌঁছে যায়। সারা তখন বলে যে আমি খুবই ভয় পাচ্ছি। আগে ভাবতাম এসব থেকে পালিয়ে যাব, কিন্তু এখন আর পালাতে চায় না। ওই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খারাপ। কারো ক্ষেত্রে সামান্য সমস্যা হয়, আবার কারো ক্ষেত্রে ক্যান্সারও হতে পারে, কিন্তু কোম্পানির তাতে কোনো মাথা ব্যথা নেই। সে আরো বলে কিছুদিন আগে তারা আমাকে টাকার অফারও দিয়েছিল, তখন আমি নেইনি, কিন্তু এখন আমি প্রচন্ড
প্রচন্ড ভয় পাচ্ছি। কখনো মনে হয় মানুষের সাহায্য করা উচিত, আবার কখনো মনে হয় আগে নিজের জীবন বাঁচানো দরকার। আমার বাড়ির সামনে এখন একটি ভ্যান দাঁড়িয়ে আছে। এইসব কথা শুনে অ্যাশ বলে, সম্ভবত তোমার ফোনও ট্র্যাক করা হচ্ছে, তাই আমাদের এই সংযোগে আর কথা বলা উচিত নয়। ঠিক তখনই দেখা যায় ডসনের টিম সত্যি সারার ফোন ট্র্যাক করছে এবং তারা রিলে কমিউনিকেশনের লোকেশনও খুঁজে পেয়ে যায়। পরের দিন তারা সেখানে পৌঁছে যায়, কিন্তু ওই কোম্পানির নীতি খুবই কঠোর। তারা কোনো যোগাযোগের রেকর্ড রাখে না, তাই ডসনের দল কোনো তথ্যও পায় না। অন্যদিকে সারা একটি নতুন সিম কার্ড নিয়ে আবার অ্যাশের সঙ্গে যোগাযোগ করে। অ্যাশ বলে, প্রথমে আমার কিছু টাকা দরকার, তবে চিন্তা করো না, ডিল হয়ে গেলে তুমি এর চেয়ে অনেক বেশি টাকা পাবে। সে সারাকে জিজ্ঞেস করে, তারা তোমার পেছনে এত পড়ে আছে কেন? সারা জানায় কোম্পানিটি শিগগিরই আরেকটি কোম্পানিকে দখল করতে যাচ্ছে, তাই তারা ভয় পাচ্ছে এই তথ্য বাইরে চলে গেলে সে ডিল ভেঙে যাবে এবং তাদের বড় ক্ষতি হবে। সব শুনে অ্যাশ বলে, আমি যা বলবো ঠিক সেটাই করবে, আমি না বললে কোনো কিছু করবে না। আমরা আমাদের প্রতিটি কথোপকথনে কোড ব্যবহার করব। এরপর সে ফোন কেটে দেয় এবং সব নিয়ম লিখে কপি করে। তারপর আমরা দেখতে পাই তার কাছে দুটি ফোন আছে। একটিতে সে হলুদ টেপ লাগায় এবং আরেকটিতে লাল টেপ লাগায়। হলুদ টেপ লাগানো ফোনের একটি কপি সে সারাকে পাঠায়। সারা সব নির্দেশনা পেয়ে যায়। এরপর তাকে বলা হয় দুটি আলাদা ফ্লাইটে করে পিটসবার্গে যেতে হবে। সারা রাজি হয়ে যায় এবং ফ্লাইটে উঠে পড়ে, কিন্তু তারা সারাকে বলে যে তুমি কিন্তু নিজের কোনো ফোন সঙ্গে আনতে পারবে না। তোমার কাছে যে পার্সেলটা আছে ওখান থেকে রেড টেপ লাগানো ফোনটা ব্যবহার করবে, আর অন্য একটা ফোন ততক্ষণ পর্যন্ত ধরবে না যতক্ষণ না আমরা কোনো নির্দেশ দিচ্ছি। সারা তখন তাদের কথা মতো সব কাজ করে আর ফ্লাইটে উঠে পড়ে। আর আমরা দেখতে পাই ডসনো তার টিম নিয়ে সেখানে উপস্থিত আছে। তবে আশ্চর্যের বিষয় হলো তারা জানেন না যে অ্যাশও একই ফ্লাইটে আছে, তবে সে কিন্তু নিজের চেহারা পুরো বদলে ফেলেছে। এয়ারপোর্টে নেমে অ্যাশ লস্ট অ্যান্ড ফাউন্ড কাউন্টারে যায় এবং সেখানে একটি ব্যাগ জমা দেয়, যার উপর সে সারার নাম লিখে রাখে। কিছুক্ষণ পর ঘোষণা হয় যে সারার নামে একটি ব্যাগ লস্ট অ্যান্ড ফাউন্ডে পাওয়া গেছে। এই ঘোষণা ডসনও শুনে ফেলে এবং দ্রুত লস্ট অ্যান্ড ফাউন্ডের দিকে দৌড়ে যায়। ঠিক তখনই অ্যাশ তারাকে ফোন করে আর বলে যে এসব অ্যানাউন্সমেন্ট তুমি ইগনোর করো, আর আমি যেমন বলছি ঠিক তেমনটাই করো। তোমাকে এখন প্রথমে দুটি পোস্ট পাঠাতে হবে। তারা তখন পোস্ট পাঠাতে যায়। এদিকে ডসন তখন লস্ট অ্যান্ড ফাউন্ডে পৌঁছে যায়। ঠিক তখনই আবার সারার সামনে আরেকটি ঘোষণা শোনা যায়। ডসন দ্রুত সেই জায়গায় ছুটে যায়, আর এই সময় অ্যাশ চুপচাপ সবার ছবি তুলতে থাকে। কিছুক্ষণ পর ডসন বুঝতে পারে যে পুরো বিষয়টা ছিল একটা ডিস্ট্রাকশন তৈরি করার কৌশল, যাতে তারা সারার উপর থেকে নজর সরিয়ে নেয়। তবে ডসন যাওয়ার আগে একজন মেয়েকে রেখে যায় সারার উপর নজর রাখার জন্য। এই মেয়ের নাম রোশেটি। রোশেটি দেখে সারার দুটি পার্সেল পোস্ট করছে। পার্সেল পাঠানোর পর তারা বাইরে এসে রিসিপ্টটা ডাস্টবিনে ফেলে দেয়। কিছুক্ষণ পর ডসনের পুরো টিম সেখানে পৌঁছে যায়। তারা সবকিছু দেখে বুঝতে পারে যে তাদের ইচ্ছা করে ডিস্ট্রাক্ট করা হয়েছে। তারা বলে যে সে ইচ্ছা করে দুটি পোস্ট পাঠিয়েছে যাতে আমরা আরো বিভ্রান্ত হয়ে যাই। এই দুটির মধ্যে কোনো একটাতে আসল তথ্য আছে। এদিকে অ্যাশ আবার সারার সঙ্গে যোগাযোগ করে। সে বলে যে যেই পোস্ট আমাদের কাছে পৌঁছাবে আমরা সব প্রমাণ পরীক্ষা করব এবং তারপর কোম্পানির সঙ্গে ডিল করব। তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি এখন সব ডকুমেন্ট আমাদের কাছে পাঠিয়ে দিয়েছো। এখন থেকে কাজটা আমাদের, তবে ডিলের সময় তোমাকে উপস্থিত থাকতে হবে, আমরাও সেখানেই থাকবো। এই সব শুনে সারা জিজ্ঞেস করে তুমি কি সেখানে থাকবে? অ্যাশ বলে তুমি কখনো আমাদের দেখতে পাবে না, আর আমরা কখনো তোমার সঙ্গে সরাসরি দেখা করব না। অন্যদিকে ডসনের লোকজনও কাজ শুরু করে দেয়। তারা একজন ওকলাহোমার একটি পোস্ট অফিসে গিয়ে ক্যামেরা বসিয়ে দেয়, কারণ রিসিপ্ট থেকে তারা দুটি লোকেশন পেয়েছে, একটা ওকলাহোমা আর একটা মিশিগান। মিশিগানে রোশেটি গিয়ে সেই পার্সেল সম্পর্কে খোঁজ নিতে শুরু করে, কিন্তু পোস্ট অফিসের কর্মচারী বলে আমরা আপনাকে এই তথ্য দিতে পারবো না। তখন রোশেটি তাকে ট্র্যাকিং নাম্বার দেয় এবং বলে এটা তার বন্ধুর পার্সেল। তখন ওই লোকটি চেক করে বলে এই নামে আমাদের কাছে কোনো পার্সেল নেই আর এই ট্র্যাকিং নাম্বারও নেই। রোশেটি তখন কিছুই বুঝতে পারে না, বরং এখানে আসল বিষয়টা বোঝা যায় অ্যাশ আসলে খুবই চালাক। সে মেইল ফরওয়ার্ডিং সিস্টেম ব্যবহার করেছে, ফলে পার্সেলটি আরেকটি তৃতীয় লোকেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এই সিস্টেম ট্র্যাকিং নম্বরে নতুন ঠিকানা আপডেট হয় না। এরপর আমরা দেখি অ্যাশ অন্য আরেকটা পোস্ট অফিসে যায়, সেখান থেকে পার্সেল নিয়ে বাড়ি ফিরে আসে। এখন তার কাছে সারার সব ফাইল চলে আসে। তারপর সে সরাসরি সারার পুরনো কোম্পানিতে ফোন করে। সে বলে আমার কাছে 311 পৃষ্ঠার একটা ফাইল আছে যেখানে পুরো ফুড অ্যাসেসমেন্ট রিপোর্ট রয়েছে। আমি তোমাদের সঙ্গে একটি ডিল করতে চাই, আর ডিলের প্রথম শর্ত হলো তোমরা আমার ক্লায়েন্টকে ফলো করা বন্ধ করবে। এই খবর দ্রুত কোম্পানির সিওর কাছে পৌঁছে যায়, কিন্তু অ্যাশ এখানেই থামে
থামে না। সে সারার আশেপাশেই থাকে এবং দূর থেকে তার উপর নজর রাখে। কিছুক্ষণ পর সে ডসনের ভ্যানের কাছে যায় এবং সেখানে একটি ফোন রেখে চলে যায়। কিছুক্ষণ পর ফোনটা বাজলে ডসন সেটি রিসিভ করে। তাকে অ্যাশ বলে যে আমার কাছে পুরো রিপোর্ট আছে, যদি তোমরা এখনই সারার পেছনে লাগা বন্ধ না করো তাহলে আমি এই রিপোর্ট সব মিডিয়ার কাছে পাঠিয়ে দেব। তখন কিন্তু তোমাদের সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি এটা না চাও তাহলে এখান থেকে এখনই চলে যাও আর আমরা একটা ডিল করব। আমি তোমাদের ফাইল দেব আর বদলে আমাকে $5 লাখ ক্যাশ দিতে হবে, তাহলে তোমরা অরিজিনাল কপিও পেয়ে যাবে। তবে এর একটি কপি সবসময় আমাদের কাছেও থাকবে। ভবিষ্যতে যদি তোমরা আবার আমাদের ক্লায়েন্টের পেছনে লাগো তাহলে আমরা আবার ফিরে আসব। যদি ডিল মেনে নাও তাহলে 24 ঘন্টার মধ্যে $5 লাখ ক্যাশ জোগাড় করো। এই কথা শুনে ডসন গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে ইশারা করে বলে যে সাহস থাকলে সামনে এসে দাঁড়াও, কিন্তু কেউ তো সামনে আসে না। কিছুক্ষণ পর সে ভ্যান নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনা দেখে সারা অ্যাশকে ধন্যবাদ জানায়, কিন্তু অ্যাশ বলে কাজ এখনো শেষ হয়নি। ডিল হয়ে গেলে তোমাকে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হবে, তবে এটা স্থায়ী নয়, তুমি আবার ফিরে আসতে পারবে। তারপর সে বলে আগামী কয়েক মাস তোমাকে প্রতিদিন আমাকে মেসেজ পাঠাতে হবে, তুমি ভয়েস মেইলে পাঠাবে। সব ঠিক থাকলে বলবে অল রাইট, আর যদি কিছু সমস্যা থাকে তাহলে বলবে ওয়েদার। সারা এতে রাজি হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই অ্যাশ একটি ডেটে যায়। তার সঙ্গে থাকা মেয়েটির নাম হলো ওয়াশ। ওরা দুজনই আগেই একই থেরাপিতে ছিল। তখন জানা যায় তারা দুজনই আগে অ্যাডিক্টেড ছিল। ওয়াশ একজন পুলিশ অফিসার। কথাবার্তা থেকে বোঝা যায় তারা এখন মদ ছেড়ে দিয়েছে। পরের দিন ডসন জানায় যে সে টাকা দিতে রাজি হয়েছে। তখন অ্যাশ বলে টাকা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। ডসনের লোকেরা আবারও একটি চালাকি করে। তারা যে বাক্সে টাকা রাখে সেখানে একটি ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে 4 দিন পর্যন্ত সেটি কাজ করতে পারে। এদিকে সারা এখন বাড়ির বাইরে নিশ্চিন্তে হাঁটাহাঁটি করে, কারণ কেউ আর তাকে ফলো করছে না। সন্ধ্যায় তার আবার অ্যাশের সঙ্গে কথা হয়। অ্যাশ তাকে একটি গান শোনার পরামর্শ দেয়। সারা সেই গান শুনতে থাকে। এদিকে অ্যাশ তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেটে দেখছিল, আর তখনই বোঝা যায় যে অ্যাশ ধীরে ধীরে সারাকে পছন্দ করতে শুরু করেছে। সে নিজের নিয়ম ভেঙে সরাসরি সারাকে ফোন করে, তবে তারা তখন শুধু কাজের কথাই বলে। কথা শেষ হওয়ার পর অ্যাশ বুঝতে পারে সে ভুল করেছে, তাই সে ফোন বন্ধ করে দেয়। পরের দিন সে আবার পোস্ট অফিসে যায় এবং মেইল ফরওয়ার্ডিং সিস্টেম ব্যবহার করে টাকাগুলো সারার ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করে। সেই রাতে ডসনের ফোন আসে। ডসন বলে যে তুমি বলেছিলে ফাইল 311 পৃষ্ঠার, কিন্তু আসল ফাইল 327 পৃষ্ঠার, এখনো 16 পৃষ্ঠা কম। আমরা সেই পৃষ্ঠাগুলো চাই। তখন অ্যাশ সরাসরি সারাকে ফোন করে। সারা বলে ওই 16 পৃষ্ঠা একদম একই রকম, সেখানে আলাদা কিছুই নেই। এতে অ্যাশ খুবই রেগে যায়। সে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের কাজের মধ্যে কোনো ভুল চলবে না। তারপর সে বলে আগামীকাল 16 পৃষ্ঠা নিয়ে টাইমস স্কোয়ারে এসে আমার সাথে দেখা করো। সারা পরের দিন টাইমস স্কোয়ারে যায়। অ্যাশ তাকে বলে তোমার সামনে একটা বুক শপ আছে, ফাইলগুলোকে ওখানেই রেখে যাও। সারা ঠিক তাই করে। তখন দেখা যায় ডসনও সেখানে তার পুরো টিম নিয়ে উপস্থিত আছে এবং তারা দূর থেকে সবকিছু নজর রাখছে। কিছুক্ষণ পর অ্যাশ বুঝতে পারে সারা আবার ভুল করে ফেলেছে। যেখানে সে সারাকে ফাইল রাখতে বলেছিল সারা সেখানে না রেখে অন্য ভুল জায়গায় ফাইল রেখে দিয়েছে। এখন ডসনের লোকেরা সেদিকেই যাচ্ছে। অ্যাশ খুব চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার চোখ পড়ে এক ভিখারির দিকে। সে ভিখারিকে কিছু টাকা দেয় এবং বলে ওই দোকানের সামনে একটু বিশৃঙ্খলা তৈরি করতে, সেই সুযোগে যেন সে ফাইলগুলো তুলে নিয়ে চলে যায়। ভিখারিটি ঠিক তাই করে আর সে ফাইলগুলো নিয়ে দৌড়াতে শুরু করে। ডসনও তার পেছনে দৌড়ায়, কিন্তু ডসন ভিখারিকে ধরার আগেই অ্যাশ তার কাছ থেকে ফাইলগুলো নিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে অ্যাশ সরাসরি ডসনকে ফোন করে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম কোনো চালাকি করবে না এবং কাউকে ফলো করবে না। এখন তুমি বর্ডার লাইনে দাঁড়িয়ে আছো, আর একবার ভুল করলে আমি সব ফাইল জনসম্মুখে প্রকাশ করে দেব। ডসন তখন তার কাছে ক্ষমা চায়। এরপর অ্যাশ তাকে নতুন শর্ত দেয়। সে বলে যে চূড়ান্ত ডিল হবে শুধু সারা এবং কোম্পানির সিওর মধ্যে, সেখানে অন্য কেউ থাকবে না। ডসন এতে রাজি হয়ে যায়। সে সরাসরি সারাকে ফোন করে এবং জানায় যে ফাইনাল ডিল বৃহস্পতিবার হবে, সেখানে শুধু সারা এবং সিও থাকবে। ততদিন পর্যন্ত সারাকে প্রতিদিন ফোন করতে হবে এবং শুধু 2টি শব্দে উত্তর দিতে হবে, ওয়েদার অথবা অল রাইট। এর মধ্যে সবাইকে শান্ত থাকতে হবে। সেই রাতে হফম্যান অ্যাশকে ফোন করে। সে বলে আমার মনে হচ্ছে আমার হাতে রক্ত লেগে আছে। এই কাজের জন্য অনেক মানুষ মারা গেছে আর তাতে আমাদেরও দোষ আছে। আমি এখন নিজের কাছেই হেরে গেছি। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। পরের দিন অ্যাশ থেরাপি সেশনে যায়। এই প্রথম সে নিজের সম্পর্কে খোলাখুলি সব কথা বলে। সে জানায় তার আসল নাম জন, সে একজন মুসলিম আর ইসলামে মদ খাওয়া হারাম,
কিন্তু সেপ্টেম্বর 11 অ্যাটাকের পর নিউ ইয়র্কে তার জীবন খুব কঠিন হয়ে যায়। তখন থেকেই সে মদ খেতে শুরু করে। এই সময় তার অনেক ঝগড়া হয় এবং অনেকবার মানুষ তাকে মারধর করে। পরে সে ওয়াল স্ট্রিটে কাজ শুরু করে। সেখানে সে দেখে চারিদিকে অনেক অন্যায় এবং দুর্নীতি চলছে। সে এর বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল, কিন্তু তাকে হুমকি দেয়া হয়। এমনকি তাকে কিছু টাকা দিয়ে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টেও সই করানো হয়। সেদিন অ্যাশের অবস্থা ঠিক সেই রকমই ছিল, যেমনটা গল্পের শুরুতে হফম্যানের হয়েছিল। আর হফম্যানের কথা শুনে অ্যাশ বুঝে গিয়েছিল হয়তো হফম্যান আর বাঁচবে না। তার কথা শুনে সবাই তাকে সহানুভূতি জানায়। অ্যাশ সেখান থেকে বের হয়ে ফাইনাল ডিলের প্রস্তুতি নিতে শুরু করে। সে সারাকে বলে যে অ্যাডম নাম করে একজনের নামে একটি টেবিল বুক করা আছে, সেখানে এসে দেখা করো। অ্যাশ বাইরে বসে টেবিলের দিকে তাকিয়ে থাকে এবং সারার জন্য অপেক্ষা করে, কিন্তু অনেক সময় পার হয়ে গেল সারা আর আসে না। তখন সে ফোন করে, কিন্তু সারা ফোনও ধরছে না। অ্যাশ বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সে সারার বাড়ির দিকে যেতে শুরু করে। ঠিক তখনই সারার একটি মেসেজ আসে। সারা লিখে পাঠায়, সম্ভবত ডসন তোমাকে চিনে ফেলেছে, তার কাছে তোমার নামও আছে, তাই ডিলের জন্য আমি একাই যাব। আমি চাই না তোমাকে বিপদে ফেলতে। এটা পড়ে অ্যাশ বুঝতে পারে সারার জীবন বিপদের মধ্যে আছে। সে জানে সারা এখন একটি কনসার্টে আছে এবং খুব শিগগিরই ডসনের লোকেরা তাকে ধরে ফেলবে। অ্যাশ দ্রুত সেখানে যায় এবং ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম শুনে সবাই যখন দৌড়াতে শুরু করে, তখন সে এসে সারার হাত ধরে। সারা বুঝতে পারে না এই লোকটিকে। তখন অ্যাশ কোড ওয়ার্ড বলে এবং জানায়, আমি সেই লোক, তাড়াতাড়ি চলো এখান থেকে। তারা দুজন দ্রুত বাইরে বের হয়ে একটি ক্যাবে উঠে বসে। সারা জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? অ্যাশ বলে, কারণ এটা আমার কাজ। সারা বলে, এই পর্যন্ত গিয়ে কেউ কারো সাহায্য করে না, সত্যি করে বলো তোমার নাম কি? অ্যাশ বলে, আমার পুরো নাম আশরাফ, সবাই আমাকে অ্যাশ বলে ডাকে। তারপর সে সারাকে স্টেশনে নিয়ে যায় এবং বলে তাকে এখন চলে যেতে হবে। সারা ট্রেনে ওঠার আগে দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। সারার মনে হয় অ্যাশ হয়তো তাকে একটা কিস করবে, কিন্তু অ্যাশ শুধু তার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর সারা সেখান থেকে চলে যায়। অ্যাশ তাকে চলে যেতে দেখে। সারা চলে যাওয়ার কিছু ঘন্টা পরেই ডসন অ্যাশকে ফোন করে। সে বলে, সারা এখন আমার কাছে আছে। এটা শুনে অ্যাশ বলে যে যদি তুমি কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি সব ফাইলই পাবলিক করে দেব। ডসন তখন বলে যে এখন সবকিছু আমার হাতে, আমার বাকি ফাইলগুলো চাই। তুমি আমাকে বলো ফাইলগুলো কোথায় রেখেছো, আমি ওখানে যাব, ফাইলগুলোকে নেব, তারপর তোমাকে আর সারাকে ছেড়ে দেব। কিন্তু অ্যাশ জানে সে এটা কোনোভাবেই করতে পারবে না, কারণ এরা যদি কোনোভাবে তার লোকেশন জেনে যায় তাহলে শুধু সে নয়, তার সঙ্গীরাও বিপদে পড়বে। তখন অনেক ভেবেচিন্তে সে ওয়াশকে মেসেজ পাঠায়। পরদিন সকালে অ্যাশ সারার বাড়ির দিকে যায়। সেখানে সে দেখে ডসনের ভ্যান দাঁড়িয়ে আছে। অ্যাশকে দেখা মাত্রই ডসনের লোকেরা তাকে ধরে ফেলে এবং মারধর করে ভ্যানে বসিয়ে রাখে। সে দেখে সারাকেও সেখানে বেঁধে রাখা হয়েছে। এরপর একটা সুযোগ পেয়ে অ্যাশ একে একে সবাইকে মারতে শুরু করে এবং অনেককে ভ্যানের বাইরে ফেলে দেয়। সবাইকে মেরে সে যখন সারাকে নিয়ে পালাতে যাচ্ছিল, তখন হঠাৎ সারা তার উপরই আক্রমণ করে। তখন ডসন এসে অ্যাশকে মারতে থাকে। এখানেই পুরো সত্যটা সামনে আসে। এতদিন যাকে আমরা সারা ভেবেছিলাম সে আসলে সেই মেয়ে নয়, সে ডসনের টিমেরই প্রধান। তারা যে কোনোভাবেই অ্যাশের কাছে পৌঁছাতে চেয়েছিল, কারণ অ্যাশের কাছেই হফম্যানের সেই গুরুত্বপূর্ণ ফাইল আছে। ডসনের লোকেরা অ্যাশকে বাধ্য করে তাদের সেই ওয়ার হাউজে নিয়ে যায়, কিন্তু অ্যাশ দরজার কাছে গিয়ে ইচ্ছা করে ভুল পাসওয়ার্ড দেয়, ফলে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই সুযোগে অ্যাশ সেখান থেকে পালিয়ে যায়। একজন লোক তাকে ধরতে এলে সে তাকে মেরে তার বন্দুক নিয়ে নেয়। সে দৌড়াতে থাকে আর কেউ তাকে ধরতে পারে না। কিছুক্ষণ পর সারা তার সামনে এসে দাঁড়ায়। দুজনেই একে অপরের দিকে বন্দুক তাক করে। কিছুক্ষণ ভাবার পর অ্যাশ নিজের বন্দুক নামিয়ে বলে, গুলি করো, কিন্তু সারা গুলি করার আগেই পুলিশ এসে যায়। তখন ওয়াশের নেতৃত্বে পুলিশ সবাইকে গ্রেপ্তার করে। ওয়াশ অ্যাশকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? অ্যাশ বলে, আমার কাছে কিছু ফাইল আছে যেখানে বড় বড় কোম্পানির অবৈধ কাজের প্রমাণ আছে। এই লোকেরা সেই ফাইলগুলো নিতে এসেছে। ওয়াশ জিজ্ঞেস করে, এই ফাইলগুলো তুমি কোথা থেকে পেয়েছো? অ্যাশ শুধু বলে, এটাই আমার কাজ। এরপর পুলিশ তো সবাইকে নিয়ে চলে যায়। কিছু সময় পর অ্যাশকে ছেড়ে দেওয়া হয়। সে সরাসরি আরেকটি পোস্ট অফিসে যায় এবং সেখানে রাখা প্যাকেটটি বের করে যেখানে সব টাকা আছে। ট্র্যাকিং ডিভাইসের ব্যাটারি 4 দিনেই শেষ হয়ে গেছে। অ্যাশ সেই টাকা থেকে অর্ধেক নিজের কাছে রাখে এবং অর্ধেক তার দলের কাছে পাঠিয়ে দেয়। এরপর সে চিরতরে সেখান থেকে অদৃশ্য হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এর আগে সে সব ফাইল মিডিয়ার কাছেও পাঠিয়ে দিয়েছিল, ফলে সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির সব গোপন তথ্য প্রকাশ হয়ে যায়। সবাই জানতে পারে কোম্পানিটি কত বড় প্রতারণা করছিল। মানে একা অ্যাশের বুদ্ধির কাছে গোটা কোম্পানি হেরে গেল। আর এখানেই আমাদের আজকের এই চমৎকার গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।